নমস্কার। আলোচনার দ্বিতীয় পর্বে আমরা প্রবেশ করেছি। আমরা সায়নাচার্যকে নিয়ে আলোচনা করছি। এই আলোচনা প্রারম্ভে একটি কথা আপনাদের কাছে বলতে চাই। আগের যে পর্বটি, অর্থাৎ যে প্রথম পর্বটি, যেখানে আমরা অগ্নি সদৃশ্য দুই ব্রাহ্মণ যুবক, আমরা যুবক বলছি এই অর্থে তাদের কার্যধারা, তাদের চিন্তাধারা এবং সামগ্রিক তাদের যাপন, এটা যুবকোচিত কাজ। তারা জ্ঞানে বৃদ্ধ, চরিত্রে দার্য, কিন্তু শক্তিতে যে কোনো যুবকের থেকে কিছু কম নন। এই জন্য আমরা যুবক শব্দটির উপর বেশি জোর দিয়েছি। যে কথা বলছিলাম, এই পর্ব আলোচনা প্রারম্ভে আপনাদেরকে আমরা অনুরোধ করব, এই প্রথম পর্বটি যেখানে এই দুই ব্রাহ্মণ যুবক মাধবাচার্য এবং সায়নাচার্য এবং এই বিজয়নগর সাম্রাজ্যের কথা সেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। এটা আমাদের জানা প্রয়োজন। এটা ঠিক বুঝতে না পারলে সায়নাচার্যকে আমরা সঠিকভাবে বুঝতে পারব না। আর আরেকটি নিবেদন, এই পর্বটি একটু দীর্ঘ হবে, কারণ এখানে আমরা সায়নাচার্যের বেশ কিছু কাজ নিয়ে একটু আলোচনা করব এই পর্বে এবং আগামী পর্বে। তার আগে একটু আচার্য সায়নের বংশ পরিচয় একটু দিয়ে রাখি। গত পর্বে সেটা আমরা বলে উঠতে পারিনি। ঐতিহাসিক সূত্র থেকে যা আমরা জানতে পারি, পিতা মায়ন তিনি ছিলেন একজন বিশিষ্ট বৈদিক ব্রাহ্মণ এবং পণ্ডিত, আর বৈদিক শিক্ষা ও ধর্মীয় অনুশীলনের জন্য তার পরিবার সুপরিচিত। জননী শ্রীমতী দেবী, তিনি ছিলেন ধর্মপরায়ণা ও বিদ্যানুরাগী মহিলা। সায়নেরা তিন ভাই। জ্যেষ্ঠ ভ্রাতা মাধবাচার্য, যিনি পরবর্তী সময়ে বিদ্যারণ্যর সন্ন্যাস গ্রহণ করে স্বামী বিদ্যারণ্য নামে পরিচিত হন। সায়নাচার্য দ্বিতীয় ভাই, এবং তৃতীয় ভাই হচ্ছেন ভোগনাথ, এবং এই ভোগনাথের আরেকটি নাম আছে সামনাথ, এই নামেও তাকে পরিচয় করা যায়। তো মাধবাচার্য, যার কথা গত পর্বে আমরা বলেছি, আর কনিষ্ঠ ভাই, তিনি সংস্কৃতজ্ঞ ধর্মশাস্ত্রবিদ ছিলেন। অধিকাংশ গবেষকদের মতে সায়নাচার্যের এই বংশ, তারা ছিলেন ভরদ্বাজ গোত্রীয় এবং কর্ণাটক অঞ্চলের বৈদিক ব্রাহ্মণ পরিবারের অন্তর্ভুক্ত ছিলেন, এবং তাদের নিবাস অনেকটা বর্তমান হাম্পির কাছে, এবং এরা শৃঙ্গেরির সারদা পীঠের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। পরবর্তী সময়ে সায়নাচার্যের জ্যেষ্ঠ ভ্রাতা এবং কনিষ্ঠ ভ্রাতা দুজনেই এই শৃঙ্গেরি মঠের অধ্যক্ষ হিসেবে নির্বাচিত হন। তবে তাদের একটা বৈদিক শাখা সম্পর্কে দুটো মত আছে। সেখানে একটি মতে খুব পরিষ্কার করে বলা হয়েছে তারা কৃষ্ণ যজুর্বেদের এই শাখার তারা। আরেকটি মতে এ নিয়ে একটু সংশয় প্রকাশ করা হয়েছে, এই পর্যন্ত জানা যায়। এবং সমগ্র পরিবারটি ছিলেন অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিলেন, এবং দক্ষিণ ভারতের বৈদিক ঐতিহ্যের পুনরুজ্জীবনে তাদের একটা বিরাট অবদান আছে। সায়নাচার্যের কথা যদি আমরা আলোচনা যখন করছি, এবং অবশ্যই তার জ্যেষ্ঠ ভ্রাতা মাধবাচার্য স্বামী বিদ্যারণ্য, এরা তো ভারতবর্ষের এই সংস্কৃতিকে, ভারতবর্ষের এই বেদ চর্চা এবং যা কিছু
তাকে তারা উজ্জ্বল করে রেখেছেন। শাস্ত্রকে তারা পুনরুদ্ধার করেছেন অনেক জায়গায় এবং তাকে খুব চমৎকারভাবে তার সুন্দর তাৎপর্য সহ ব্যাখ্যা দিয়েছিলেন। এবং সেখানে সায়নাচার্যের ব্যাখ্যার মধ্যে যে একটা অন্যমাত্রিক অনন্যতা আছে, অন্যমাত্রিক, সেটা আমরা আজকের আলোচনায় কিছুটা দেখব। তো এই সমস্ত সামান্য তথ্যই আমরা শিলালিপি থেকে পাই, কিছু আমরা পাই শৃঙ্গেরি মঠের যে সমস্ত লিপি রয়েছে সেখান থেকে আমরা পাই। তবে এইটা নিয়ে খুব বেশি যে একটা মতভেদ আছে এইটুকু নিয়ে তা নেই। তবে তার সম্পর্কে অন্যান্য যে সমস্ত তথ্য পাওয়া যায় সেখানে বিস্তার পার্থক্য রয়েছে বলে আমরা সেগুলোতে আর খুব বেশি যাচ্ছি না। শঙ্করাচার্য প্রতিষ্ঠিত যে দশনামী সম্প্রদায় এবং সেখানে শৃঙ্গেরি সারদা মঠ, এই শৃঙ্গেরি সারদা মঠের যারা থাকেন তারা তিনটি দশনামী সম্প্রদায়, তিনটি সম্প্রদায় এখানে আমরা তাদেরকে পাই, ভারতী, সরস্বতী এবং পুরী। ভারতী, সরস্বতী এবং পুরী, অর্থাৎ আমাদের শ্রী শ্রী চৈতন্যদেব যিনি ভারতী সম্প্রদায়ের এবং শ্রীরামকৃষ্ণ পরমহংস অর্থাৎ এরা এই দুজনেই এই শৃঙ্গেরি মঠের। কারণ শ্রীরামকৃষ্ণদেব তিনি হচ্ছেন পুরী সম্প্রদায়, তোতাপুরীর। সুতরাং উভয়ই অবতার, দুই অবতার আমাদের এই বাংলার, চৈতন্যদেব এবং শ্রীরামকৃষ্ণ দুজনেই এই শৃঙ্গেরি মঠেরই। হ্যাঁ, এবং এইখানে সায়নাচার্য এই শৃঙ্গেরি মঠের সাথে তিনি এই মঠের অধ্যক্ষ নির্বাচিত হননি। আমরা আগেই বললাম তার দাদা মাধবাচার্য তিনি ছিলেন স্বামী বিদ্যারণ্য সন্ন্যাস গ্রহণ করে। তবে সায়নাচার্যের সাথে তার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ ছিল। হ্যাঁ, তার জ্যেষ্ঠ ভ্রাতা স্বামী বিদ্যারণ্য মাধবাচার্য থেকে সন্ন্যাস হয়ে তিনি বিদ্যারণ্য হন। তিনি 1386 সাল থেকে 1380 থেকে 1386 সাল পর্যন্ত শৃঙ্গেরি মঠের দ্বাদশ অধ্যক্ষ, জগৎগুরু হিসেবে, শঙ্করাচার্য হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। এবং তার শঙ্করাচার্যের ছোট ভাই, কনিষ্ঠ ভাই, তিনিও শৃঙ্গেরি মঠের অধ্যক্ষ হয়ে শ্রী ভারতী তীর্থ নামে, তার সন্ন্যাস নাম ছিল শ্রী ভারতী তীর্থ। তবে বেদচর্চা, রচনাকর্ম, এই সমস্ত কিছু যা কিছু সায়নাচার্য করেছেন সেখানে এই মঠের একটা বিরাট প্রভাব তার উপরে আছে। প্রভাবের কথা যখন এলো সায়নাচার্যের জীবনের, তো তার জীবন এবং রচনা কর্ম যদি আমরা বিশ্লেষণ করে দেখি তাহলে দেখা যাবে তিনি কোনো একটি দর্শনের সংকীর্ণ সীমায় আবদ্ধ ছিলেন না। এটা কিন্তু খুব বড় কথা। তিনি কোনো একটা নির্দিষ্ট দর্শনের, অর্থাৎ এরা ছিলেন বেদান্তবাদ, অদ্বৈতবাদী সন্ন্যাসী, কিন্তু সায়নাচার্যের রচনার থেকে এটা আমরা পরিষ্কার বুঝতে পারি যে তিনি কোনো দর্শনের সংকীর্ণ সীমায় নিজেকে আবদ্ধ করে রাখেননি, বরং বহু পূর্ববর্তী, বহু শতাব্দীর বৈদিক মীমাংসা, বেদান্ত, ব্যাকরণ, নিরুক্ত ধর্মশাস্ত্রের সমৃদ্ধ ঐতিহ্যকে সমন্বিত করে তার ভাষ্য রচনা করেছেন। তার জীবনে পূর্বসূরি ও সমসাময়িক বহু দার্শনিকের প্রভাব স্পষ্টভাবেই আমরা পরিলক্ষিত হতে দেখি। এদের মধ্যে আছেন জৈমিনী। হ্যাঁ, এবং সায়নের উপর বলা হয় জৈমিনীর একটা বিরাট সর্বাধিক প্রভাব ছিল। হ্যাঁ, তিনি যে বেদের মূল উদ্দেশ্যকে যজ্ঞ, ধর্ম, কর্তব্যের আলোকে জৈমিনীর মত অনুসারে কিন্তু ব্যাখ্যা করেছিলেন। এইখানে আমাদের একটা বক্তব্য আছে, সেটা হলো সায়ন যে সময়,
সেই সময় এই যাজ্ঞিক কর্ম সমাজে একটা বিরাট প্রভাব বিস্তার করেছিল এবং বহু মানুষ, এবং এই দক্ষিণ ভারতে যাজ্ঞিক কর্মের একটা বিরাট রমরমা সে সময় ছিল। শুধু তাই নয়, আজও এখনও লুপ্ত হয়ে যাওয়া বহু বৈদিক যজ্ঞ, বিশেষ করে সোমযাগ, যেটা ভারতবর্ষের আর কোথাও সেরকম দেখা যায় না, সেটা কিন্তু এখনও এই দক্ষিণ ভারতে কোনো কোনো জায়গায় তার অনুষ্ঠান হয় এবং আমরা তার একটি জায়গায় গিয়ে আমাদের সেই সোমযাগ দেখার সৌভাগ্য হয়েছে। পরে যদি কখনো সম্ভব হয় অন্য কোনো পর্বে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। জৈমিনীর পর তার জীবনে যাদের প্রভাব, তার মধ্যে আছেন শবরস্বামীর ভাষ্য সায়নের ব্যাখ্যায় রচনায় অনেক জায়গায় আমরা পাই। তারপরে আছেন কুমারিল ভট্ট, আছেন প্রভাকরের কিছু মতও আমরা সায়নের ভাষ্যের মধ্যে পাই। বৈদিক শব্দের ব্যুৎপত্তি ও অর্থ নির্ধারণে তিনি বারবার যাস্কের শরণাপন্ন হয়েছেন, এইটা আমরা দেখি। এবং নিরুক্ত ছিল তার প্রধান অবলম্বন। এই নিরুক্তই তো যাস্কের রচনা, এটা ছিল সায়নাচার্যের প্রধান অবলম্বন। পাণিনি, কাত্যায়ন, প্রধানত মীমাংসামুখী এই সমস্ত, এবং পতঞ্জলি, পাণিনি, কাত্যায়ন এবং পতঞ্জলি, এই ব্যাকরণগত বিশ্লেষণে এই তিনজনের প্রভাব আমরা সায়নাচার্যের রচনার মধ্যে খুব ভালোভাবে লক্ষ্য করি। আদি শঙ্করাচার্য, যদিও সায়নের বেদভাষ্য প্রধানত মীমাংসামুখী, তবু তার দার্শনিক দৃষ্টিভঙ্গিতে অদ্বৈত বেদান্তের প্রভাব সুস্পষ্ট। বিশেষত উপনিষদ সংক্রান্ত আলোচনায় শঙ্করাচার্যের ব্যাখ্যার একটা বিশাল প্রভাব তার রচনার মধ্যে আমরা দেখতে পাই। তারপরে তার জীবনে তার সমসাময়িক ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাব তার জ্যেষ্ঠ ভ্রাতা মাধবাচার্য স্বামী বিদ্যারণ্যের, সর্বাধিক প্রভাব তার মধ্যে রয়েছে। এছাড়া রয়েছেন ভর্তৃহরি, শব্দব্রহ্ম, ভাষা, অর্থের সম্পর্ক নিয়ে এই ভর্তৃহরির ভাবনার প্রভাব সায়নের ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে আমরা বিশেষভাবে লক্ষ্য করি। মণ্ডন মিশ্র, বাচস্পতি মিশ্র অদ্বৈত মীমাংসার সমন্বয় ধর্মী যে আলোচনায় তাদের প্রভাব, সেটাও আমরা সায়নের মধ্যে পাই। এছাড়া শৃঙ্গের সমসাময়িক শৃঙ্গেরি পীঠের যে সমস্ত আচার্যরা সে সময় ছিলেন এবং সেই সময়ের যে পাণ্ডিত্যপূর্ণ পরিবেশ, তার একটা প্রভাব আমরা সায়নাচার্যের জীবনে তার ভাষ্য রচনার মধ্যে দেখতে পাই। তো সায়নাচার্যের মৌলিকতা এইখানেই যে তিনি কেবল একজন ভাষ্যকার মাত্র ছিলেন না, তিনি পূর্ববর্তী প্রায় 2000 বছরের বৈদিক ব্যাখ্যা, ঐতিহাসিক সংগ্রহ, সমন্বয় ও সংরক্ষণ করেছিলেন। তার রচনায় পূর্বমীমাংসার কর্মবাদ, অদ্বৈত বেদান্তের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি, পাণিনীয় ব্যাকরণের বিশ্লেষণাত্মক পদ্ধতি, যাস্কের নিরুক্ত ভিত্তিক শব্দার্থবিদ্যা এবং প্রাচীন ভাষ্যকারদের মতামত, সব মিলিয়ে এক অনন্য সমন্বিত বৈদিক ব্যাখ্যা পদ্ধতি গড়ে উঠেছে। এই সমন্বয় শক্তি সায়নাচার্যকে ভারতীয় বৌদ্ধিক ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ভাষ্যকার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এটা হচ্ছে আমাদের মত। এবার আমরা সায়নাচার্যের যে ভাষ্য নির্মাণ, তার কয়েকটি কাজ আর দিক আমরা দেখব। কয়েকটি, এটি তো একটি পর্বে ধরা সম্ভব নয়, একটি দুটি পর্বে আমরা এর আলোচনা করব এবং সব দিক থেকেই আমরা একে একটুখানি ছুঁয়ে ছুঁয়ে দেখার চেষ্টা করব। খুব ডিটেইলে যাওয়াটা সম্ভব হবে না,
তবে আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আপনারা আমাদের করতে পারেন, আমরা সেই প্রশ্নের উত্তর যথাসাধ্য দেবার চেষ্টা করব। ঋগ্বেদের প্রথম মন্ত্রে সায়নাচার্যের যে ভাষ্য, সেটাকে আমরা খুব যদি দেখি, সেখান থেকেই আমরা সায়নাচার্যের নিজস্বতা বা অনন্যতাকে আমরা লক্ষ্য করি। এবং ভারতীয় জ্ঞান ঐতিহ্যে বেদের প্রথম মন্ত্র দিয়ে শুরু হয় সায়নাচার্যের অসাধারণ ভাষ্যকার প্রতিবাদ পরিচয়। ঋগ্বেদের প্রথম সূক্তের প্রথম মন্ত্রটি আমরা সবাই জানি, অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋতিজম হোতারম রত্নধাত। এটি বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে তার উচ্চারণ করে এবং এই উচ্চারণের বৈশিষ্ট্যগত পার্থক্য থেকেই কিন্তু সম্প্রদায় শব্দটি এসেছে। হ্যাঁ, আমি কোনো সম্প্রদায়ের উচ্চারণ করিনি, আমি যে আপনাদের সামনে শুধুমাত্র সেই সূক্তটি তুলে ধরেছি। কিন্তু আপনারা জানেন বিভিন্ন সম্প্রদায় এর কোথাও অগ্নি মিলে পুরোহিতম, কোথাও অগ্নি মিলে পুরোহিতম, কেউ অগ্নি মিলে পুরোহিতম, আবার কেউ বলেন অগ্নি মিলে পুরোহিতম। এই যে আলোচনা, এই যে উচ্চারণ, এই উচ্চারণের যে বিভিন্ন প্রয়োগ, এটাই হচ্ছে আলাদা আলাদা সম্প্রদায়। এই সম্প্রদায় বলতে এখন বর্তমান সময়ে আমরা যে ভয়ঙ্কর সম্প্রদায়ের শব্দটি মানে অর্থটি বুঝি তা কিন্তু নয়। সম্প্রদায় শব্দটি এসছে উচ্চারণের বৈশিষ্ট্য থেকে, পার্থক্যগত বৈশিষ্ট্য থেকে। যাই হোক, আসল কথায় আসি। এই সূক্তের ভাবার্থ সেটি হচ্ছে, আমি অগ্নিদেবের স্তব করি, তিনি যজ্ঞের পুরোহিত, দেবতা, ঋত্বিজ, হোতা এবং শ্রেষ্ঠ ঐশ্বর্যদাতা। প্রথম দৃষ্টিতে আমাদের কি মনে হয়? প্রথম শুনলে এটা একটা সরল যজ্ঞ মন্ত্র বলে মনে হয়, কিন্তু সায়নাচার্যের এবার ভাষ্যটাকে আপনারা লক্ষ্য করুন। তিনি এই প্রথম সূক্তের মধ্যে যে এই একটি মন্ত্রের মধ্যেই বৈদিক ধর্মদর্শন, সমাজ ব্যবস্থা এবং রাষ্ট্রচিন্তার এই তিনটি গভীর তাৎপর্য তিনি এর সূক্তের ভাষ্যে বিশ্লেষণে তুলে ধরেছেন। কি অনন্যভাবে তুলে ধরেছেন সেটা একটু খেয়াল করুন। সায়নাচার্য বলছেন অগ্নি দেবতানাম মুখম, অগ্নি দেবতাদের মুখ স্বরূপ। অগ্নি হচ্ছে দেবতাদের মুখস্বরূপ। যজ্ঞে নিবেদিত আহুতি অগ্নির মাধ্যমেই দেবতার কাছে পৌঁছয়। তিনি এখানে লক্ষ্য করুন, আপনারা ভালো করে লক্ষ্য করুন এই জায়গাগুলো, অগ্নিকে কেবল আগুন হিসেবে দেখেন, বরং দেবতা ও মানুষের মধ্যে যোগসূত্র, ধর্মীয় কর্মের কেন্দ্রবিন্দু এবং ঐক্যের প্রতীক হিসেবে ব্যাখ্যা করেছেন। পুরোহিত শব্দটিকে দেখুন, তার ব্যাখ্যায় করে সায়নাচার্য লিখছেন পুরোহিতা ইতি পুরোহিতা, যিনি সমাজের অগ্রভাগে থেকে কল্যাণ সাধন করেন তিনি পুরোহিত। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক লক্ষ্য করার, কি সেটা না, পুরোহিত কেবল যজ্ঞ পরিচালনাকারী ব্যক্তি নন, তিনি সমাজের নৈতিক পথপ্রদর্শক। এই ব্যাখ্যা থেকে বোঝা যায় কেন বিজয়নগর সাম্রাজ্যে সায়নাচার্য এবং তার দাদা মাধবাচার্য বা স্বামী বিদ্যারণ্য কেবল ধর্মীয় নেতা ছিলেন না, তারা ছিলেন রাষ্ট্রনীতির পরামর্শদাতা, রাষ্ট্র নির্মাণকর্তা এবং একটি রাষ্ট্রের আদর্শগত পথিকৃৎ। এবার ঋত্বিজ শব্দটিকে লক্ষ্য করুন, সেখানে আমরা সায়নাচার্য কি বলছেন, ঋতু বা নির্দিষ্ট সময়ে যিনি শাস্ত্রসম্মতভাবে যজ্ঞ সম্পাদন করেন তিনি হচ্ছেন ঋত্বিজ। এখানে সময়ানুবর্তিতা,
সময় অনুবর্তিতা, সময়ানুবর্তিতা, এক শৃঙ্খলা এবং নিয়মের উপর, এই তিনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই ঋত্বিজ বলতে কেবলমাত্র যজ্ঞকারী ব্যক্তি নয়, এখানে যজ্ঞকারী মানে যে কোনো কর্ম সম্পাদনকারী ব্যক্তিকেই বোঝাচ্ছে। কর্ম অর্থে যিনি তার কর্তব্য কর্ম সম্পাদন করছে। এই ক্ষেত্রে একজন ওই আগুন জেলে ঘি দিয়ে যে যজ্ঞ করছেন তিনি মাত্র নন, একজন স্টুডেন্ট, একজন টিচার, একজন ডক্টর, একজন অ্যাকাউন্টেন্ট, একজন কর্মচারী, একজন সমাজসেবক, একজন গৃহ কর্মচারী, একজন গৃহিণী, একজন গৃহস্বামী থেকে যে যেখানে যে ভূমিকায় রয়েছে, যে যেখানে যে ভূমিকায় রেখেছে, একজন মেথর জমাদার থেকে রাষ্ট্রের প্রধান, একেবারে নিম্ন স্তর থেকে উচ্চ স্তর, হ্যাঁ, সাধারণ কাজ থেকে গবেষণামূলক বিশাল তাত্ত্বিক কর্ম, যে যে ভূমিকায় রয়েছেন প্রত্যেকেই হচ্ছেন ঋত্বিজ সায়নাচার্যের মতে। এবং প্রত্যেকের এই তিনটে গুরুত্বপূর্ণ গুণ থাকতেই হবে। কি? সময়ানুবর্তিতা, শৃঙ্খলা এবং নিয়ম, এই তিনটিকে তাদের পালন করতেই হবে সঠিকভাবে। এখানে কোনো রকম বিশৃঙ্খলা একেবারেই বরদাস্ত করা যাবে না। এটা এই তিনের কোনো একটা সামান্যতম যদি অভাব দেখা যায়, সেখানে সেই কাজটা অনবদ্য হবে না, নিখুঁত হবে না, সুন্দর হবে না, যথার্থ হবে না। তাহলে এটাকে বলা হয় ইনস্টিটিউশনাল ডিসিপ্লিন। বলতে আমরা যা বুঝি, সায়নাচার্য এই ঋত্বিজ শব্দকে সেই অর্থেই প্রয়োগ করেছে, এটা বোঝার। হোতা, তারপরে যে শব্দটা আসছে হোতা ধাতরম, হোতা রত্ন ধাতরম, এই হোতা শব্দটাকে দেখুন। হোতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি যথাযথ মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবতাকে আহ্বান করেন। এখানে সঠিক জ্ঞান, শুদ্ধ উচ্চারণ এবং দায়িত্ববোধকে অপরিহার্য হিসেবে দেখানো হচ্ছে। যজুর্বেদের যিনি ঋত্বিক তাকে বলা হচ্ছে হোতা। তার কাজ এই, যিনি হোতা হিসেবে রয়েছেন তার গুরুত্বটা কোথায়? সঠিক জ্ঞান, শুদ্ধভাবে কর্মটিকে নিষ্পন্ন করা এবং দায়িত্ববোধ, এই তিনটাকে অপরিহার্য হিসেবে দেখানো হয়েছে। তারপরে শব্দটি হচ্ছে রত্নধাততম। এই শব্দটি কিভাবে দেখুন সায়নাচার্য তার ব্যাখ্যা করছেন। বলছেন অগ্নি কেবল ধনসম্পদ দাতা নন, ধর্ম, যশ, জ্ঞান এবং কল্যাণেরও দাতা। এখানে রত্ন ধাততম, রত্ন দান করেন যিনি। এই রত্ন শব্দের অর্থ কেবলমাত্র ধন সম্পদ এই অর্থে সায়ন ব্যাখ্যা করেননি। তিনি রত্ন বলতে ধনসম্পদ তো আছেই, কিন্তু সেটা আছে একদম শেষে। প্রথমেই তিনি তুলে এসেছেন ধর্ম। ধর্ম অর্থে এখানে কর্তব্য, কর্ম, ডিসিপ্লিন, ন্যায়, হ্যাঁ, থেকে আরম্ভ করে ধর্মের যে একটা বিশদ অর্থ, গভীর তাৎপর্য রয়েছে, সবটাকে কিন্তু সায়ন সেখানে ধরেছেন। এক, তারপরে এনেছেন যশ, জ্ঞান, কল্যাণ এবং তারপরে তিনি ধন সম্পদ। এই কিনেছেন। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সিগনিফিকেন্স অফ দিস রত্ন ধান করা। এই রত্ন বলতে আমরা যা বুঝি, সায়নাচার্য কিন্তু সেটাকে অনেক বিস্তৃতভাবে, গভীরভাবে তার তাৎপর্য, এবং এটাই হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনের সঠিক রত্ন। কেবলমাত্র বাহ্যিক বা লৌকিক ধন সম্পদ নয়, সেখানে ধর্ম ব্যাপারটা থাকতে হবে। ধর্ম অর্থে একেবারেই রিলিজিয়ান নয়, একেবারে রিলিজিয়ান নয়। ধর্ম অর্থে যে কথা আমরা বারবার বলি সেই ধর্ম। তারপরে আসছে যশ। যখনই যশ শব্দটা আসে তখনই একজন কিন্তু সতর্ক হয়ে যান। তার নিজের যশ, প্রত্যেকেই তার যশ অক্ষুণ্ণ রাখতে চায়। এই যশ অক্ষুণ্ণ, যশের উল্টোটা হচ্ছে অপযশ। এই অন্যায় কাজ,
অনৈতিক কাজ সে কখনোই করবে না, সে কখনোই অবিবেচক হবে না এবং অমানবিকও হবে না। এইগুলো তার যশের হানিকর। তাহলে তারপরে আসছে জ্ঞান। জ্ঞানের চর্চা সে করবে, প্রকৃত জ্ঞানের চর্চা করবে এবং এইসবের মাধ্যমে অবশ্যই একজন মানুষের জীবনে, রাষ্ট্রের জীবনে কল্যাণ আসতে বাধ্য এবং একমাত্র এই পথেই কল্যাণ আসতে পারে, আর অন্য কোনো পথ নেই। এবং তারপরেই যে কথাটা বলছেন ধনসম্পদ, কল্যাণ এবং তারপরে আসবে ধনসম্পদ। সায়নাচার্যের এই যে ভাষ্য রচনার বৈশিষ্ট্যটাকে এবার একটু লক্ষ্য করুন। তিনি একটি মন্ত্রেই তার ভাষ্যের কয়েকটা মৌলিক বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। কি সেগুলো? সেটা হচ্ছে ব্যাকরণ ভিত্তিক বিশ্লেষণ, প্রত্যেকটি শব্দের ধাতু ব্যুৎপত্তি বিশ্লেষণ করছেন তিনি। সেখানে নিরুক্তের ব্যবহারের ব্যাখ্যা পদ্ধতির মাধ্যমে সেটাকে নিরুক্তকে অনুসরণ করছেন। মীমাংসার দৃষ্টি দিয়ে তিনি মন্ত্রে যজ্ঞীয় প্রয়োগ করছেন এবং অর্থ একই শব্দের বিভিন্ন অর্থের মধ্যে প্রসঙ্গ অনুসারে কিন্তু বদলে একই অর্থের একটা কোনো নির্দিষ্ট অর্থ সায়নাচার্য দিচ্ছেন না, যেটা আমরা পরবর্তী সময়ে তার সমালোচনার দেখব যে অনেকেই সমালোচনা করছেন যে তিনি একটি শব্দের বহু অর্থ দিয়েছেন। ঠিক একটি শব্দের একটি নির্দিষ্ট অর্থ হয় না, কারণ একই শব্দের বিভিন্ন প্রয়োগের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে তার অর্থ কিন্তু পাল্টে পাল্টে যায়। এটাকে মনে রাখতে হবে, হ্যাঁ, এইটা বুঝতে হবে। আর পূর্ববর্তী তার যে সমস্ত আচার্যরা ছিল তাদের মত তিনি গ্রহণ করে সেটাকে তিনি তার নিজের আঙ্গিকে, নিজের ভাবে সেটাকে প্রকাশ করে। সরাসরি পূর্বাচার্যদের মতকেও তিনি একেবারে চাপিয়ে দেননি, সেখানে পূর্বাচার্যদের মতকে তিনি গ্রহণ করে নিজের ভাষ্যে তার প্রয়োগ করেছেন। সায়নাচার্যের এটা ঠিক, সায়নাচার্যের ভাষ্য ছাড়া ঋগ্বেদের বহু মন্ত্রের অর্থ উদ্ধার করা একেবারে অসম্ভব ছিল, কঠিন তো বটেই। এবং অনেক সমালোচক এবং আমাদের দেশের এবং বিদেশের যারা এই বেদ নিয়ে চর্চা করছেন, পণ্ডিত মানুষেরা, তারা এটা স্বীকার করেছেন যে সায়নাচার্যের ভাষ্য যজ্ঞ সংস্কৃতি বোঝার ক্ষেত্রে যেমন অপরিহার্য এবং অনিবার্য, সেখানে ভাষাতাত্ত্বিক গবেষণায় তার একটা বিশেষ অবদানও আছে। এই মন্ত্র থেকে সায়নাচার্যের আমরা একটা শিক্ষা আমরা পাই, সায়নাচার্যের ব্যাখ্যা থেকে। সেটা কি না, একটি সভ্যতার কেন্দ্রবিন্দু হলো জ্ঞান, শৃঙ্খলা, কর্তব্যবোধ এবং সমষ্টিগত কল্যাণ। সমাজের নেতৃত্ব তাদের হাতেই থাকা উচিত যারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে, যারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর মঙ্গলের জন্য কাজ করেন। এই কারণে সায়নাচার্যের ভাষ্য কেবল ধর্মীয় ব্যাখ্যা নয়, এটা রাষ্ট্রনীতি, নৈতিকতা এবং সামাজিক সংগঠনের একটা মূল্যবান দলিল। দেখুন, আরেক জায়গা থেকে আমরা উদাহরণ দিই। যদি আমরা গায়ত্রী মন্ত্রটা দিই, আমরা সব জায়গা থেকে একটু একটু করে তুলে সায়নাচার্যের ভাষ্যের দিকটা আমরা আপনাদের কাছে দেখাচ্ছি তিনি কিভাবে করছে। এবার গায়ত্রী মন্ত্রকে যদি আমরা দেখি, ঋগ্বেদের এই মন্ত্রটি হাজার বছর ধরে ভারতীয় সংস্কৃতির জ্ঞান, নৈতিকতা ও আত্মোন্নয়নের প্রতীক। এই মন্ত্রের প্রকৃত অর্থ উপলব্ধি করতে হলে সায়নাচার্যের ভাষ্য কিন্তু অপরিহার্য। আমরা মূল মন্ত্রটা তো সবাই জানি, ওম তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। আমরা সেই পরম দেবতা সবিতার পবিত্র তেজকে ধ্যান করি, তিনি যেন আমাদের বুদ্ধিকে সত্য কল্যাণের পথে পরিচালিত করেন। প্রথম দর্শনে আমাদের মনে হয় এটা একটা প্রার্থনা,
তাই? কিন্তু সায়নাচার্য দেখিয়েছেন এটি কেবল ধর্মীয় স্তোত্র নয়, এটি মানুষের বুদ্ধি বিকাশ, নৈতিক চেতনা ও জ্ঞান সাধনার এক সর্বজনীন আহ্বান। সবিত্র শব্দের ব্যাখ্যায় তিনি সায়নাচার্য বলছেন, যিনি সমস্ত জগৎকে প্রেরণা দেন, সৃষ্টি করেন এবং সচল রাখেন। এখানে সূর্য কেবল আকাশের জ্যোতিষ্ক নন, তিনি সমস্ত প্রাণের, সমস্ত জীবনের উৎস, শক্তির প্রতীক এবং সৃষ্টির ধারাবাহিকতার রূপক। অর্থাৎ গায়ত্রী মন্ত্রে সূর্য উপাসনার অন্তরালে প্রকৃতপক্ষে বিশ্ব চেতনাকে স্মরণ করা হচ্ছে। বরেণ্যম, এই যে শব্দটি, বরেণ্যম অর্থ সায়নাচার্যের ভাষ্যে যিনি সর্বতোভাবে বরণীয়, শ্রেষ্ঠ ও উপাস্য। এটা কোনো সংকীর্ণ সম্প্রদায়ের দেবতা নন, এটা বোঝায়। এই যে বরণীয়, তাকে বরণ করছে, এটা কোনো নির্দিষ্ট বা সংকীর্ণ অর্থে বা কোনো বিশেষ সম্প্রদায়ের দেবতা বা উপাস্য তিনি নন, তিনি সমগ্র জগৎবাসীর, মানবের, সমস্ত মানবেরই উপাস্য তিনি। কেন? কারণ তিনি একজন সর্বজনীন সত্তা, যিনি সকল মানুষের কল্যাণের উৎসস্বরূপ, উৎসস্বরূপ তিনি। আসুন, ভর্গ শব্দটি, এই শব্দটির ব্যাখ্যা কেমনভাবে সায়নাচার্য করছেন লক্ষ্য করুন। তিনি বলছেন, ভর্গ সেই দিব্য তেজ যা অজ্ঞতা, পাপ ও অন্তরের অন্ধকার দূর করে। অর্থাৎ প্রকৃত আলোক প্রাপ্তি বাইরের আলো নয়, বাইরের কোনো আলো আমাদের প্রকৃত আলোক প্রাপ্তির কারণ নয়। মানুষের অন্তরের জ্ঞান প্রদীপ জ্বালিয়ে তোলাই হচ্ছে তার জ্ঞান প্রাপ্তির চমৎকার নিদর্শন বা একমাত্র উপায়। এখানে তার ভাষ্য একেবারে উপনিষদীয় দর্শনের সঙ্গে সাযুজ্যপূর্ণ। তারপরে দেখুন ধীমহি শব্দটি, সায়নাচার্যের মতে এটি কেবল স্মরণ নয়, ধীমহি অর্থে স্মরণ করা নয়, গভীর ধ্যান। বলে না, গভীর ধ্যানে ডুবে যাওয়া, এই গভীর ধ্যান, মনোনিবেশ এবং কেবলমাত্র গভীর ধ্যান বা মনোনিবেশই মাত্র নয়, আত্মস্থ করা। এই জায়গাটা দিয়ে মানে আত্মস্থ করার একটা প্রক্রিয়া। এই সত্যকে জানাই যথেষ্ট নয়, সায়নাচার্য বলছেন, তার ভাষ্য থেকে এটাই উঠে আসে। সত্যকে জানাই যথেষ্ট নয়, তাকে নিজের জীবনে ধারণ করাই হচ্ছে প্রকৃত সাধনা। সত্য জানলাম কিন্তু তাকে ধারণ করতে পারলাম না, তাহলে সে জানা নিরর্থক। ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, এই অংশটা খুব সুন্দর করে সায়নাচার্য ব্যাখ্যা করছেন। তিনি বলছেন, আমাদের ধী বা বুদ্ধি শক্তিকে এমনভাবে উদ্বুদ্ধ করুন, এমনভাবে উদ্বুদ্ধ করুন যাতে আমরা ধর্ম, সত্য, ন্যায় ও কল্যাণের পথে চলতে পারি। হ্যাঁ, এখানে লক্ষণীয়, মন্ত্রটি ধন, ক্ষমতা বা বিজয় চায় না, এটি চায় সদ্বুদ্ধি। সায়নাচার্যের মতে সদ্বুদ্ধি থাকলে মানুষ নিজেই তার পথ খুঁজে নিতে পারবে, তার যথার্থ পথ সে খুঁজে নেবে। তার ভাষ্য রচনার বৈশিষ্ট্যটাকে লক্ষ্য করুন। গায়ত্রী মন্ত্র ব্যাখ্যা করতে গিয়ে সায়নাচার্য যে পদ্ধতি অনুসরণ করেছেন সেটা তার ভাষ্য সাহিত্যের পরিচায়ক।
তিনি শব্দের ব্যুৎপত্তি বিশ্লেষণ করেছেন, যজ্ঞীয় ব্যাখ্যা করেছেন, আধ্যাত্মিক অর্থ ব্যাখ্যা করেছেন, পূর্ববর্তী আচার্যদের মত সংরক্ষণ করেছেন। এই যে বহুমাত্রিকতা, এটা তার ভাষ্যকে অসাধারণ করে তুলেছে। আমরা শঙ্করাচার্যের পাশাপাশি রেখে যদি সায়নাচার্যকে আলোচনা করি, তাহলে দেখুন, গায়ত্রীকে শঙ্করাচার্য ব্রহ্মবিদ্যার আলোকে ব্যাখ্যা করেছে। অন্যদিকে সায়নাচার্য বৈদিক সংহিতার প্রেক্ষাপট, যজ্ঞীয় ব্যবহার এবং ভাষাগত বিশ্লেষণকে গুরুত্ব দিয়েছেন, অধিক গুরুত্ব দিয়েছেন। দুই ব্যাখ্যার মধ্যে কিন্তু কোনো বিরোধ নেই। শঙ্করাচার্যের ব্যাখ্যাই হোক কিংবা সায়নাচার্যের ব্যাখ্যাই হোক, কোনো বিরোধ সেখানে নেই। হ্যাঁ, বরং তারা পরস্পরের পরিপূরক। একজনকে বুঝলে আরেকজনকে বোঝা যায়, বা একজনকে বুঝতে হলে আরেকজনকে বুঝতে হবে। যেমনভাবে আমরা এই আলোচনার পূর্বাহ্নে বলেছি, এই বর্তমান পর্বটি বুঝতে হলে আপনাদের এর আগের পর্বটিকে ভালো করে বুঝতে হবে। সেটিকে মিস করে গেলে এই পর্বকে আপনারা বুঝতে পারবেন না। বিজয়নগরের যে সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তরের এই দুই ভাই কিভাবে করেছেন, সেটা যদি আমরা অনুধাবন না করতে পারি, তাহলে সায়নাচার্যের এই ভাষ্যকেও, তার ভাষ্যের পদ্ধতিকে, তার ভাষ্যকে আমরা মূল্যায়নও করতে পারবো না। এইটা কিন্তু ঠিক। সেই জন্য শঙ্করাচার্য এবং সায়নাচার্য এই যে পরস্পরের কিন্তু পরিপূরক, এদের মধ্যে কোনো বিরোধ নেই, এটা বুঝতে হবে। গায়ত্রী মন্ত্রের বিশ্লেষণ করতে গিয়ে, এবং সেখানে আমরা দেখছি যে গায়ত্রী মন্ত্রের যে সায়নীয় ব্যাখ্যা আমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। সেটা কি? শিক্ষা মানে কেবল তথ্য সংগ্রহ নয়, সদ্বুদ্ধির বিকাশ। শিক্ষা মানে সদ্বুদ্ধির বিকাশ। বিজ্ঞান ও নৈতিকতা পরস্পরের পরিপূরক। বিজ্ঞান এবং নৈতিকতা পরস্পরের পরিপূরক। বিজ্ঞান না বাদ দিয়ে নৈতিকতা কোনো অর্থ নেই, আবার নৈতিকতাকে বাদ দিয়ে বিজ্ঞান একেবারে ভ্রষ্ট, সেটা বিজ্ঞানই নয়, তা মানুষের কোনো কল্যাণে কাজে লাগে না। তো আরেকটি যিনি রাষ্ট্রের উন্নতি, এবং তারপরে যেটি আমরা সায়নের ভাষ্য থেকে পাই, সেটা হচ্ছে রাষ্ট্রের উন্নতি জ্ঞানভিত্তিক নাগরিক গঠনের উপর নির্ভরশীল। এটা আমরা গত পর্বে বিস্তৃতভাবে আলোচনা করেছি। একটি রাষ্ট্রের উন্নতি তার নাগরিক সমাজের জ্ঞানভিত্তিক যে গঠন, তার উপরে নির্ভর। এই জন্য তিনি শিক্ষার উপর, এই দুই ভাই মাধবাচার্য এবং সায়নাচার্য ভীষণ জোর দিয়েছিলেন। শিক্ষার যথার্থ শিক্ষিত করে যদি তোলা যায় নাগরিকদেরকে, তারাই তাদের নিজেদের উন্নতি, তারাই একটা আদর্শ রাষ্ট্র নির্মাণে নিজেদেরকে যথাযথভাবে প্রয়োগ করতে পারবে। এখানে বাইরের কোনো কিছুর আর প্রয়োজন হবে না। কিন্তু নাগরিক যদি, নগরবাসী যদি অশিক্ষিত হয়, শালীনতা বোধ না থাকে, মাত্রা জ্ঞান না থাকে, সৌজন্য বোধ না থাকে, মূল্যবোধ না থাকে, কোনো রকম পড়াশুনোর কিছুই যদি না থাকে, তাহলে যে কি হয় আমরা তো একটু বাইরের দিকে চোখ তাকালেই তা দেখতে পাই। প্রকৃত নেতৃত্ব, যারা নেতৃত্ব দেবেন, সেটা তাদের কত ক্ষমতা সেটা নয়, তাদের কত প্রজ্ঞা সেটা হচ্ছে বিচার্য। তাদের ক্ষমতার উপর এটা নির্ভর করে না, তাদের নেতৃত্ব শক্তি, তাদের নেতৃত্ব শক্তি নির্ভর করে প্রজ্ঞার উপরে। এই কারণে এই গায়ত্রী মন্ত্রের যে সায়নীয় ভাষ্য, এটা একটা ধর্মীয় ভাষ্য নয়, এবং সেখান থেকেই আমরা বুঝতে পারি এই গায়ত্রী মন্ত্র একটা ধর্মীয় মন্ত্র নয়, এটা জ্ঞান নির্ভর আমাদের যে সভ্যতা, তার একটা চিরন্তন ঘোষণা। আর এখানে এই যে আলোচনা আমরা
দেখলাম আরেকটি সূক্তের কথা আমরা এই প্রসঙ্গে একটু আসবো আজকের আলোচনায়। সেটি হচ্ছে নাসদীয় সূক্ত। নাসদীয় সূক্তে সায়নাচার্যের ভাষ্য, আধুনিক মহাবিশ্ব তত্ত্বের সঙ্গে তার তুলনা এবং ভারতীয় মুক্ত চিন্তার যে ঐতিহাসিক তাৎপর্য, এটা নিয়ে আমাদের একটু কথা বলবো আমরা আজকের এই পর্বে। আরেকটি কথা বলছি, যে আলোচনাগুলো আমরা করলাম ঋগ্বেদের প্রথম সূক্তের গায়ত্রী মন্ত্রের, একটা জিনিস আপনারা খেয়াল নিশ্চয়ই করেছেন, এই অর্থগুলোই কিন্তু সাধারণ্যে এখনো প্রচলিত, অর্থাৎ এইগুলি বেশি প্রচলিত, এই অর্থগুলোই কিন্তু ধরেই মানুষ কাজ করছে। এটা অর্থাৎ সায়নাচার্যের ভাষ্যের জনপ্রিয়তাটা এখানেও কিন্তু লক্ষ্য করে, কারণ মানুষ সেই ভাষ্যকে চায়, সেই বস্তুকে মানুষ চায় যা তারা তাদের নিজেদের প্রতিদিনের জীবনে যথার্থভাবে প্রয়োগ করতে পারবে, সাধারণ মানুষ। দেখুন, ভারতীয় নাসদীয় যে সূক্ত আমরা একটি অন্য পর্বে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে আমাদের সৃষ্টি রহস্য যুক্তিবোধ, এই অর্থে ভারতীয় মুক্ত চিন্তার একটা অনন্য দলিল। ঋগ্বেদের দশম মণ্ডলের নাসদীয় সূক্ত, এটা বিশ্ব সাহিত্যের অন্যতম গভীর সৃষ্টিতাত্ত্বিক রচনা। বহু পণ্ডিত একে মানব জাতির প্রাচীনতম দার্শনিক অনুসন্ধানগুলোর একটি বলে মনে করেন, এবং ঋগ্বেদ পৃথিবীর এই বিশ্বের প্রাচীনতম সাহিত্য, এ নিয়ে কোনো দ্বিমত নেই। এই সূক্তের ব্যাখ্যায় সায়নাচার্য অসাধারণ সংযম এবং পাণ্ডিত্যের পরিচয় দিয়েছেন। তিনি কোথাও নিজের কল্পনা চাপিয়ে দেননি, এটা লক্ষ্য করার, বরং বৈদিক ভাষা ব্যাকরণ নিরুক্ত এবং পূর্ববর্তী ঐতিহ্যের আলোকে এর অর্থ উদ্ঘাটনের চেষ্টা করেছে। সূক্তের যে প্রথম মন্ত্র, তার সাধারণ অর্থ হচ্ছে, তার ভাবার্থ হচ্ছে, তখন না অসৎ ছিল, না সৎ ছিল, না ছিল আকাশ, না ছিল তার ঊর্ধ্বে কিছু। এই পংক্তি যুগে যুগে চিন্তাবিদদের বিস্মিত করেছে। সায়নাচার্য তার ভাষ্যে তার ব্যাখ্যা কীভাবে করছে লক্ষ্য করুন। বলছেন সৎ এবং অসৎ এই শব্দ দুটো কিন্তু প্রথম সায়নাচার্য ধরেছেন। এই দুটি শব্দ তিনি তার ভাষ্যে বলছেন, তার মতে এটি জাগতিক অর্থে ব্যবহৃত হয়নি। সৎ বলতে প্রকাশিত জগৎ, আর অসৎ বলতে অপ্রকাশিত বা অব্যক্ত অবস্থা, অ্যাবস্ট্রাক্ট, যে অসৎ। বোঝা গেল? অর্থাৎ সৃষ্টির পূর্ব অবস্থাকে ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা সম্ভব নয়। মানুষের অভিজ্ঞতার সীমার বাইরে থাকা এক অবস্থাকে বৈদিক ঋষি ইঙ্গিত করেছেন। এখানে সায়নাচার্যের সতর্কতাকে লক্ষ্য করুন। তিনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আরোপ করেন না, বরং মন্ত্রের ভাষাগত ও দার্শনিক সীমা তিনি স্বীকার করেন। তম আসিত তমসা গুড়ম, তিনি বলছেন তম আসিত তমসা গুড়ম, অর্থাৎ অন্ধকারে আচ্ছন্ন ছিল অন্ধকার, অন্ধকারে আচ্ছন্ন ছিল অন্ধকার। সায়নাচার্য এর ভাষ্য, এই সূক্তের ভাষ্যে তিনি বলছেন, এটির ভাষ্যে বলছেন, এটি কেবল দৃশ্যমান অন্ধকার নয়। এই যে আমরা অন্ধকার যা দেখি, এই দৃশ্যমান অন্ধকারের কথা এখানে বলা হয়নি। সায়নাচার্য বলছেন এটা কি?
এটি এমন এক অবস্থা যেখানে নাম, রূপ, কার্যকারণ কোনোটি প্রকাশ হয়নি। অর্থাৎ সৃষ্টির পূর্বে জগৎ ছিল সম্ভাবনা স্তরে, প্রকাশের স্তরে নয়। কাম বা সৃষ্টির প্রথম প্রেরণা, সূক্তে বলা হয়েছে কামস্তদগ্রে সমবর্ততাধি, মানে প্রথমে কাম বা ইচ্ছার উদ্ভব হলো। সায়ণাচার্য এখানে কাম শব্দের অর্থ সাধারণ ভোগ বাসনা করেন, এটা লক্ষ্য করার। তিনি বলেন এটি সৃষ্টির আদ্য ইচ্ছা, আদি ইচ্ছা, প্রথম প্রবণতা, পরম চৈতন্যের প্রকাশেচ্ছা। চৈতন্য শব্দ, এই চৈতন্যকে ভারতবর্ষে, এটি আমরা জানি চৈতন্য, কনসাসনেস, এই যে ধারণা, এটি ভারতবর্ষের ধারণা বিশ্বের কাছে, এবং সেইটিকেই সায়ণাচার্য খুব পরিষ্কার করে সংযমের সাথে সেটিকেই মাত্র তুলে ধরেছেন। এটি সৃষ্টির প্রথম ইচ্ছা, আদি ইচ্ছা, আদ্য ইচ্ছা, পরম চৈতন্যের প্রকাশেচ্ছা। তার সংযম, তার ভাষার ব্যবহার, এগুলোকে লক্ষ্য করুন। অর্থাৎ সৃষ্টির সূচনা কোনো আকস্মিক বিশৃঙ্খলা নয়, একটি সুশৃঙ্খল সম্ভাবনার বিকাশ। আমরা একেবারেই এই সূক্তের যদি শেষ মন্ত্রটা দেখি, সেখানে বৈদিক বিনয়ের সর্বোচ্চ প্রকাশ আমরা সেখানে দেখতে পাই। নাসদীয় সূক্তের একেবারে শেষ জায়গায় যদি আমরা দেখি, তাহলে সেখানে কি বলছে শেষ অংশে, यो असादक्ष परमे बोमन स अंग वेद यदि यदि बानवेद। যিনি এই সৃষ্টির অধিপতি, অসাদক্ষ, যিনি এই সৃষ্টির অধিপতি, তিনি হয়তো জানেন অথবা তিনি হয়তো জানেন না। বিশ্ব সাহিত্যে এমন বিনয় অত্যন্ত বিরল। এই অংশের ব্যাখ্যা করতে গিয়ে সায়ণাচার্য বলছেন, ঋষি মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা প্রকাশ করেছে। মানুষের জ্ঞানের যে একটা সীমাবদ্ধতা আছে, এটা ঋষি এখানে প্রকাশ করছেন। তিনি এটা কোথাও বলেননি যে ঈশ্বর সত্যিই জানেন না, এ কথা বলছেন না, বরং এটি মানুষের পক্ষে সৃষ্টির সম্পূর্ণ রহস্য অনুধাবনের অসম্ভবতাকে বোঝানোর একটা আলংকারিক প্রকাশ। এটা বোঝা গেল। ঈশ্বর সত্যি জানেন না এই কথা বলা হচ্ছে না, মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা, মানে মানুষের পক্ষে সৃষ্টির সম্পূর্ণ রহস্য অনুধাবনের যে একটা অসম্ভবতা, সেটা বোঝাচ্ছেন একটা চমৎকার অনন্য আলংকারিক প্রকাশের মধ্য দিয়ে। নাসদীয় সূক্ত ব্যাখ্যা করতে গিয়ে সায়ণাচার্য ব্যাকরণগত বিশ্লেষণ করেছেন, প্রসঙ্গ অনুসারে শব্দার্থ নির্ধারণ করেছেন তিনি, অতিরঞ্জিত কল্পনাকে এড়িয়েছেন, দার্শনিক ব্যাখ্যা দিয়েছেন এবং পূর্ববর্তী আচার্যদের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখেছেন। এই ভারসাম্যই তাকে অসাধারণ ভাষ্যকারে পরিণত করেছে। এবং বহু গবেষক নাসদীয় সূক্তকে ভারতীয় দর্শনের মুক্ত অনুসন্ধানী মানসিকতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে মূল্যায়ন করেছেন, এবং তাদের পক্ষে এটা করা সম্ভব হয়েছে সায়ণাচার্যের ভাষ্য অবলম্বন করে। সায়ণাচার্যের ভাষ্য না থাকলে পাশ্চাত্যের পণ্ডিতদের পক্ষে
এইখানে প্রবেশ করা সম্ভব হতো না। নিরুক্ত ধরে তারা প্রবেশ করতে পারতেন না, শঙ্করাচার্যকে ধরেও তারা প্রবেশ করতে পারতেন না। শঙ্করাচার্যের দর্শনের যে উচ্চতা, যে গভীরতা ও যে ব্যাপ্তি, সেটা অনুভব করতে হলে তাকে ভারতবর্ষীয় প্রজ্ঞার অধিকারী হতে হবে এবং তার একটা ভারতীয় দর্শন প্রজ্ঞার যে একটা ধারা, তার সাথে তাকে পরিচিত থাকতে হবে। এইটা না হলে হয় না। এবং এইখানেই সায়নাচার্যের সবচাইতে বড় অবদান। এবং এটি একটা সতর্ক, মানে আধুনিক বিজ্ঞানের সাথে এর একটা সম্পর্ক আছে। এটা একটা সতর্ক মূল্যায়ন পাশ্চাত্যের পণ্ডিতেরা করেছে, না আমরা করছি না, ভারতবর্ষের পণ্ডিতেরা করেননি, বা এই আধুনিক সেটা পাশ্চাত্যের পণ্ডিতরা তারাই বলছেন। নাসদীয় শক্তির সাথে মহাবিশ্বের তত্ত্বের একটা তুলনা করছেন এখানে। এটা করে তারা সঙ্গে সঙ্গে এই কথাটাও বলেছে যে না, এটা বিগ ব্যাং তত্ত্বের তত্ত্ব নয়, তার ব্যাখ্যা নয়। বিগ ব্যাং তত্ত্ব যেভাবে প্রকাশ করা হয়েছে, নাসদীয় সূক্ত সেভাবে করা হয়নি। কিন্তু বিগ ব্যাং তত্ত্বর যা প্রকাশ করতে চাইছে, যা বলতে চাইছে, নাসদীয় তত্ত্বের মধ্যে কিন্তু সেটাই বলা হয়েছে, তাই বলতে চাওয়া হয়েছে। এর মানে এই নয় যে নাসদীয় সূক্ত বিজ্ঞানের যে সমস্ত উপাদান তার মধ্যে দিয়ে প্রমাণ করে এখানে গেছে, না, এই কথা কেউ দাবি করছে না, এখানে ভুল করেছে। বরং এটা কিছু মৌলিক প্রশ্ন তুলছে। সৃষ্টি কিভাবে শুরু হলো, সময়ে কি সৃষ্টির আগে ছিল, অস্তিত্বের উৎস কি, মানুষের জ্ঞানের সীমা কোথায়, এই প্রশ্নগুলি তো আধুনিক মহাকাশ বিজ্ঞান বা দর্শনেও তো আলোচিত হয়ে চলেছে। এগুলোই তো মহাকাশ বিজ্ঞানের বিষয়, আধুনিক দর্শনের বিষয়, এগুলোই তো। এই প্রশ্নই তো নাসদীয় সূক্তেই আজ থেকে কত হাজার বছর আগে তোলা হয়েছে, তাই না? তাহলে বর্তমান ভারতের জন্য এই সায়নাচার্যের ভাষ্যের একটা শিক্ষা আছে। কি শিক্ষা? সায়নাচার্যের ভাষ্য আমাদের শেখায় প্রশ্ন করো, প্রশ্ন করো, জিজ্ঞাসা করো। কখনো তোমার এই জিজ্ঞাসার খড়গটাকে মূর্ছে পড়তে দিও না। হ্যাঁ, প্রশ্ন করা জ্ঞানের শত্রু নয়, বরং বন্ধু। একজন যথার্থ শিক্ষক তার ছাত্রদেরকে উৎসাহিত করবেন প্রশ্ন করতে, তাকে দমিয়ে রাখতে না। যারা মানুষের প্রশ্নকে দমিয়ে রাখতে চান, যে শিক্ষক ছাত্রদেরকে চুপ করিয়ে রাখতে চান, যে শাসক তার প্রজাদেরকে থামিয়ে রাখতে চান, দাবিয়ে রাখতে চান, তারা সঠিক নন, তারা যথার্থ শিক্ষক নন, শাসক নন, বিদ্বান নন, কিছুই নন তারা। অতএব প্রশ্ন করো। প্রশ্ন জ্ঞানের শত্রু নয়, বরং বন্ধু। বিনয় ছাড়া, এবং সঙ্গে সঙ্গে আরেকটি কথা আসছে, যিনি প্রশ্ন করছেন তার মধ্যে যেন ঔদ্ধত্য না থাকে, বা যিনি উত্তর দিচ্ছেন তার মধ্যেও যেন ঔদ্ধত্য না থাকে। এই বিনয় ছাড়া প্রকৃত কোনো কাজ, কোনো গবেষণা, কোনো বিষয় চর্চা, কোনো শিক্ষা সম্ভব নয়। বিনয় থাকতেই হবে। অবিনয়ী মানুষ কোনো ফল পায় না। ফলভারে আনত বৃক্ষই আনত হয়ে পড়ে, আর যেই বৃক্ষে ফল নেই সে ফুরফুর করে মাথা উঁচু করে ঘুরে বেড়ায় এবং অচিরেই ভেঙে পড়ে। তো এইটা হচ্ছে বড় জিনিস। প্রাচীন ঐতিহ্যকে অন্ধবিশ্বাস দিয়ে নয়, যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে, বৈজ্ঞানিক পদ্ধতিতে, ন্যায় পদ্ধতিতে, যুক্তি ও বিশ্লেষণের মাধ্যমে বুঝতে হবে। জ্ঞান চর্চা তখনই বিকশিত হয় যখন মতভেদকে আলোচনার মাধ্যমে গ্রহণ করা হয়। এই কারণেই সায়নাচার্যের ভাষ্য আজও আমরা বলবো সমান গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক।
আরেকটি আলোচনা করে আজকের পর্ব শেষ করব, সেটি হচ্ছে পুরুষ সূক্ত। ঋগ্বেদের সেই দশম মণ্ডলের মধ্যেই পুরুষ সূক্ত আছে, এবং এই পুরুষ সূক্ত ভারতীয় দর্শন, সমাজ চিন্তা এবং বিশ্ব সৃষ্টির ধারণার অন্যতম গুরুত্বপূর্ণ সূক্ত। যুগে যুগে এই সূক্ত নিয়ে বহু ব্যাখ্যা, বহু আলোচনা হয়েছে, আজও হয়ে চলেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই সূক্ত, এই আগের পুরুষ সূক্ত এবং নাসদীয় সূক্ত পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আজও আলোচিত হয়ে চলেছে। সায়নাচার্যের ভাষ্য সে কারণে আজও প্রাসঙ্গিক। এখানে আমরা দেখছি পুরুষ সূক্তের মধ্যে সহস্র শীর্ষা পুরুষ সহস্রাক্ষ সহস্রপাদ, যার বাংলার ভাবার্থটা হচ্ছে সেই মহাপুরুষের সহস্র মস্তক, সহস্র চক্ষু ও সহস্র পদ রয়েছে। আক্ষরিক অর্থে যদি আমরা এটাকে দেখি, প্রথমে মনে হয় এটা একটা অসঙ্গত ব্যাপার। একটা মানুষের 1000 পা, 1000 চোখ, 1000 হাত, কি এটা কেমন? সায়নাচার্য এখানে সহস্র শব্দকে সংখ্যা হিসেবে ধরেননি, অসংখ্য, সর্বব্যাপী এই অর্থে তিনি এটাকে গ্রহণ করেছেন। এই জায়গাটা বোঝায়। সহস্র মস্তক মানে সকল জীবের চেতনা, ওই চৈতন্যকে তিনি এখানে নিয়ে এসছেন। ভারতবর্ষ চৈতন্য ভিন্ন কোনো কিছুকেই ধারণা করেন না, অর্থাৎ সব কিছুর মধ্যেই চৈতন্য বর্তমান, সব কিছুর মধ্যে, সেটি সজীব বা নির্জীব যাই হোক না কেন, বিশ্বের যাবতীয় যা কিছু আমরা দেখছি সবই চৈতন্য থেকেই উদ্ভূত, কনসাসনেস, এই ধারণা। তাহলে এই যে সহস্র মস্তক, সহস্র শিরা, এটা হচ্ছে সকল জীবের চেতনা, জীব মাত্রেরই চেতনাকে বলা হচ্ছে। সহস্র চক্ষু, সকল দর্শন শক্তি, একজনের নয়, সকল জীবের চেতনা, সকল জীবের দর্শন শক্তি। সহস্র পদ, সর্বত্র বিরাজমান কর্মশক্তি। ভাবুন কি অপূর্ব ব্যাখ্যা। সকল জীবের চেতনা, সকল দর্শন শক্তি এবং সর্বত্র বিরাজমান কর্মশক্তি। তাহলে এই ব্যাখ্যা থেকে আমরা কি বুঝতে পাই? পুরুষ কোনো নির্দিষ্ট ব্যক্তি নন। পুরুষ শব্দের অর্থ কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় না। পুরুষ স্ত্রী এই অর্থে পুরুষ নন। পুরুষ হচ্ছেন সমগ্র বিশ্ব চৈতন্যের প্রতীক, যিনি সমগ্র বিশ্বে ব্যাপ্ত। শুধু তাই নয়, যিনি সকল জীবের অন্তরে আত্মারূপে বিরাজমান। শুধুমাত্র তাই নয়, যিনি বিশ্ব জগৎকে ধারণ করে আছেন তিনি পুরুষ, অর্থাৎ সমগ্র বিশ্বে ব্যাপ্ত, সকল জীবের অন্তরে বিরাজমান এবং বিশ্ব জগৎকে যিনি ধারণ করে আছেন তিনি পুরুষ। এখানে উপনিষদীয় চিন্তার সঙ্গে তিনি একটা সেতু বন্ধন করেছেন। পুরুষ এ বেদম সর্বং, সূক্তে বলা হয়েছে পুরুষস এ বেদং সর্বং। এই সমগ্র বিশ্বেই সেই পুরুষের প্রকাশ। এখানে জগৎ ও পরম সত্তার মধ্যে বিচ্ছিন্নতা নয়, বরং একটা ঐক্যের ধারণা প্রকাশিত হয়েছে। বিশ্বের প্রতিটি সত্তার মধ্যেই এই মহা চৈতন্যের প্রকাশ। চৈতন্য ছাড়া আর এই বিশ্বে কিছুই নেই। চৈতন্য, চৈতন্য, সর্বব্যাপ্ত চৈতন্যের সাগরে আমরা ডুবছি, ভাসছি। যজ্ঞের প্রতীকী ব্যাখ্যাটা শুনুন। পুরুষ সূক্তকে বলা হয়েছে দেবতারা পুরুষকে যজ্ঞে আহুতি দিলেন। এটা হচ্ছে যাজ্ঞিক ব্যাখ্যা। অনেকে এটা আক্ষরিক ঘটনা হিসেবে দেখেন। সায়নাচার্য তার ভাষ্যে এটাকে কি বলছেন? এটি একটি মহাজাগতিক প্রতীক। কেমন? তিনি বলছেন এখানে যজ্ঞের অর্থ হলো বিশ্ব সৃষ্টির জন্য এক মহা সমন্বয়, যেখানে সমগ্র বিশ্ব একটি ঐক্যবদ্ধ ব্যবস্থার অংশ।
অর্থাৎ এটা ধ্বংস নয়, সৃষ্টি ও বিন্যাসের প্রতীক। আর চতুর্বর্ণ প্রসঙ্গ সবচাইতে সমালোচিত অংশটা, সবচেয়ে আলোচিত অংশ। হ্যাঁ, যে বলছে যে ব্রাহ্মণের মুখ থেকে, সেই বিরাট পুরুষের মুখ থেকে ব্রাহ্মণ, হাত থেকে বৈশ্য, চরণ থেকে শূদ্র, এই যে একটা বিশাল সমালোচিত এবং সবচাইতে আলোচিত সমালোচিত যে বিষয়, যেটা এই পুরুষ সূক্তের মধ্যে রয়েছে, সেখানে সায়নাচার্য বলছেন এই বিরাট পুরুষের অঙ্গকে তিনি প্রতীক হিসেবে ব্যাখ্যা করছেন। মুখ মানে জ্ঞান ও শিক্ষা। ব্রাহ্মণকে যারা জ্ঞান চর্চা করেন, যারা শিক্ষাকে ধারণ করে আছেন, শিক্ষাকে বহন করে নিয়ে চলেছেন, যারা জ্ঞানের চর্চা করেন, তারাই হচ্ছে ব্রাহ্মণ, তারাই মুখ থেকে। এ নিয়ে তো কোনো দ্বন্দ্ব নেই। তারপরে বাহু, বাহু হচ্ছে রক্ষা ও শৌর্য। যারা রক্ষা করছেন সমাজ সংসারকে, যারা রক্ষা করে চলেছেন, দেশ সমাজ সংসার রাষ্ট্রকে রক্ষা কার্যে যারা রয়েছে, যাদের মধ্যে শৌর্য বীরত্ব রয়েছে, তাদের উৎপত্তি বাহু থেকে, বাহুর শক্তি। এ নিয়েও তো কোনো দ্বিধা আমাদের মধ্যে বা সংশয় বা কোনো বিরোধ থাকার কথা না। তারপরে পদ, সমাজের ভিত্তি ও সেবা। পায়ের উপরেই তো আমরা দাঁড়িয়ে থাকি, হাতের উপর দাঁড়াই না, মাথার উপরেও দাঁড়াই না। আমরা স্থির হয়ে দাঁড়িয়ে, শক্তভাবে দাঁড়িয়ে থাকি পায়ের উপরে, পা দুখানের উপরে। এই পদ হচ্ছে সমাজের ভিত্তি ও সেবা। উরু হচ্ছে উৎপাদন ও অর্থনীতি। উরু ভঙ্গ হয়ে যদি যায়, মানুষটা আর দাঁড়াতে পারবে না। পা ঠিক আছে, কিন্তু উরু ভেঙে গেছে, সে কি দাঁড়াতে পারবে, হাঁটতে পারবে, বসতে পারবে, উঠে বসতে পারবে? চলা তো দূরের কথা। তাহলে মুখ হচ্ছে জ্ঞান ও শিক্ষা, বাহু হচ্ছে রক্ষা ও শৌর্য, উরু হচ্ছে উৎপাদন ও অর্থনীতি, পদ হচ্ছে সমাজের ভিত্তি ও সেবা। অর্থাৎ সমাজের প্রতিটি অংশ অপরিহার্য। আপনি কাকে বাদ দেবেন? পাকে বাদ দেবেন, বাহুকে বাদ দেবেন, উরুকে বাদ দেবেন, মুখকে বাদ দেবেন? কাকে বাদ দিয়ে সমাজ সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারবে, নিজে এগিয়ে যেতে পারবেন? তাহলে চতুর্বর্ণিক এই যে সেবা, এটা জন্মগত নয়। সায়নের এই ব্যাখ্যা থেকেই আমরা সেটা পরিষ্কারভাবে পাচ্ছি। এটা কোনো বংশগত জন্মগত নয়, এটা হচ্ছে প্রত্যেক মানুষের যে স্বভাবগত, তার স্বভাবের মধ্যে যেটা আছে। কেউ জ্ঞান চর্চা ভালোবাসে, কেউ উৎপাদন কর্মনীতির সঙ্গে থাকতে ভালোবাসে, কেউ সেবামূলক কাজ করতে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত সেবামূলক বৃত্তির সাথে রয়েছে। স্বয়ং সরকারও হচ্ছে শূদ্র, সেই অর্থে সরকারও তো সেবার তার কাজ, যদিও সে সেবা করতে চায় না, চুরি করে। এতে যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। তাহলে রক্ষা, জ্ঞান, উৎপাদন এবং সেবা, এই চারটে কাজের উপরেই প্রত্যেক মানুষ, প্রত্যেক রাষ্ট্র, সব কিছুই কিন্তু দাঁড়িয়ে আছে। তার স্থিতি, তার গতি, তার সমৃদ্ধি। আর এখানে কোথাও বলে কোনো অঙ্গ কোনোটার থেকে মূল্যহীন, এটা কিন্তু নয়, বলা হয়নি। বরং সমগ্র সমাজকে একটা জীবন্ত দেহের সাথে তুলনা করা হয়েছে। সায়নাচার্য তার সামাজিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে একটা ঐতিহাসিক প্রেক্ষাপটে এটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এবং এই জায়গার থেকে আমরা সমাজ হচ্ছে একটা জীবন্ত সমষ্টি। কোনো অংশকে যদি আমরা অবজ্ঞা করি, তাহলে সমাজ দুর্বল হয়ে পড়ে। এটা আমরা বারবার দেখেছি। জ্ঞান, প্রশাসন, অর্থনীতি ও শ্রম সবকটি রাষ্ট্রের জন্য, প্রত্যেক মানুষের জন্য অপরিহার্য। ঐক্য মানে একরূপকতা নয়, ইউনিফর্মিটি নয়, ভিন্ন ভিন্ন ভূমিকার সমন্বয়, বৈচিত্র্যের মধ্যে সমন্বয়। এই হচ্ছে ঐক্যের প্রকৃত অর্থ। এই দৃষ্টিভঙ্গি আধুনিক গণতান্ত্রিক সমাজের ক্ষেত্রে ভীষণ তাৎপর্যপূর্ণ। যদি আজকের রাষ্ট্র ব্যবস্থা সংবিধান সম্মত সমান নাগরিক অধিকার ও আইনের দৃষ্টিতে
সমতার উপর যে ভিত্তি প্রতিষ্ঠিত, সেখানে এই ভাবনাটাও তো বিরাটভাবে কাজ করছে। তাহলে আমরা কি দেখছি সায়নাচার্যের? সায়নাচার্যের ব্যাখ্যা কোনো ধর্মীয় ব্যাখ্যা নয়, বরং ভারতবর্ষের সমাজ চিন্তা, প্রাচীন ভারতবর্ষ সেই সময় তার এই সমাজ চিন্তা, তার রাষ্ট্রচিন্তা ও সমাজ ইতিহাসকে বোঝার একটা দলিল। এই সঙ্গে এটি স্মরণ করিয়ে দেয় যে এই ভাষ্য, সায়নের ভাষ্য, এটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা প্রাচীনকে কেন ধারণ করব, কেন এখনো আমরা আমাদের এই প্রাচীন ঐতিহ্যকে নিয়ে চর্চা করব। এর পরবর্তী পর্বে আমরা আরও কিছু সায়নাচার্যের বিষয় নিয়ে এবং সেখানে আর এই কিছু বৈদিক ভাষ্য এবং অন্যান্য যে সমস্ত তার ভাষ্যে বৌদ্ধ, জৈন, ন্যায়, বৈশেষিক অন্যান্য দর্শনের কেমন প্রভাব এবং অন্যান্য বিষয়কে কিভাবে তুলে ধরা হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে সায়নাচার্যের এই ভাষ্যের অন্যান্য দিক, এবং আরেকটা বড় জিনিস আমরা করব, বেশ কিছু গুরুত্বপূর্ণ অর্থকে যদি আমরা বেছে কয়েকটা বৈদিক শব্দকে সায়নাচার্য কীভাবে ব্যাখ্যা করেছে তার একটা করব। মোটামুটি আমাদের এই সায়নাচার্য সম্পর্কে আলোচনা 3টি পর্বের মধ্যে আমরা রাখার চেষ্টা করব। এতদ ব্যতীত আপনাদের যদি এই বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা নিশ্চিন্তে করতে পারেন। আমরা সাধ্যমতো তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমাদের এই আলোচনা মূলত আমাদের প্রাচীন ঐতিহ্যের যে গরিমা সেটাকে তুলে ধরার, এবং সেই সঙ্গে সায়নাচার্য, যিনি এই দক্ষিণ ভারতের, যেখানে আমি বর্তমানে রয়েছি, সেখানকার একজন প্রধান পুরুষ, তাকেও স্মরণ করছি। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরের পর্বে।